ভোটটা শুধু 3 কোণা হবে না, আসনও এবারে 1/3 আসন বাম এবং কংগ্রেস পাবে। লিখে নাও, মানুষ নিজের ভোট নিজে দেবে, আর তাতেই তৃণমূল সংখ্যা দেখছে। মুর্শিদাবাদে কি পুনরুত্থানের ভোট হচ্ছে? বাংলার পুনর্জাগরণ, নতুন প্রজন্মের ছেলেপেলেরা হয়েই করে নেমেছে, কারণ তাদের ভবিষ্যতের লড়াই। মুর্শিদাবাদে এই প্রথম একটা ভোট হচ্ছে, মুর্শিদাবাদ কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো বোমা বন্দুক পিস্তল মারামারি খুনোখুনি হয়নি। ওরা মনে করছে ওয়ান ডে করে ভোটের দিনে গুন্ডা বদমেশ করে ভোট লুট করবে, সেগুলো বালি। একটা পাখিকে ডানা ঝাপটাতে দেওয়া হবে না। আমরা মুর্শিদাবাদের 3টে কেন্দ্রেই একেবারে হ্যাট্রিক করার জন্য জাঞ্জি লাগিয়ে দিয়েছি, এবং সেটা গোটা রাজ্যের বার্তা দেবে। এটা সেমিফাইনাল হবে, 2026-এ ফাইনাল হবে, যে বাম এবং কংগ্রেসের বিকল্প নবান্ন 14 তলা থেকে চোরচোট্টাদের নামাতে পারবে। লোকসভার লড়াই সবচেয়ে ইন্টারেস্টিং ফাইটটা হতে চলেছে মুর্শিদাবাদে। বাংলা থেকে লোকসভায় সিপিএম এখন শূন্য, তাই ঘুরে দাঁড়াতে ক্যাপ্টেন খোদ প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে প্রার্থী হয়েছেন, এবং তারই পরে কোথাও গিয়ে কি হাওয়া ঘুরছে? ক্যাপ্টেন খোদ কি বলছেন? তিনি তো বলছেন যে নন প্লেইং নয় ক্যাপ্টেনরা। এখন আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আসুন সরাসরি কথা বলিনি ক্যাপ্টেনের সঙ্গে, তিনি কি বলছেন, কেমন চলছে প্রচার, এবং তারই সঙ্গে হাওয়া কোন দিকে। প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন, প্রচার কেমন চলছে, এবং তারই সঙ্গে মুর্শিদাবাদ কেন? 3টে প্রশ্ন। ভালো আছি, মানুষকে ভালো রাখবো বলেই, বাংলা ভালো করবো বলেই, দেশে ভালো করবো বলেই মুর্শিদাবাদে এসেছি। ক্যাম্পেইন কেমন চলছে তুমি নিজে উদাহরণ দেখবে, প্রতিদিন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, মেইনলাইন মিডিয়া এবার ইগনোর করতে পারছে না। হাজার হাজার মানুষের ঢল, মানে আলাদা করে যে ঘোষণা করে কোনো কর্মসূচি তাও নয়। আমি যদি গাড়ি করে যাই, যেখানে নামবো সেখানে লোকজন জড়ো যাচ্ছে, আবার সেখান থেকে নেক্সট স্পটে গেলে বলতে যে আপনারা যাবেন না, আমি একা যাই, কিন্তু সবাই তার সঙ্গে যাচ্ছে। ক্রমাগত লোক বাড়তে থাকে, সকাল থেকে যখন শুরু করি একটার পর একটা, এবং সকাল থেকে রাত্রি 11 পর্যন্ত চলে। মনে হচ্ছে দম করে তুমি দেখলে পুলিশের আতঙ্ক, আপনি কেন যাচ্ছেন, আপনি গেলে লোক চলে আসছে। এখন বিপক্ষের প্রার্থীদের কাছে লোক নেই, আর আমাদের কাছে বিশেষত কম বয়সী ছেলে মেয়ে, বয়স্ক যারা, আমাদের বামপন্থীদের যারা পুরনো সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, কংগ্রেস দলের যারা পুরনো কর্মী ছিলেন, নেতা ছিলেন, যারা গত কয়েক বছর হয়তো উৎসাহ পাচ্ছিলেন না, তারাও উৎসাহিত হয়েছেন। আর নতুন প্রজন্মের ছেলেপেলেরা হয়েই করে নেমেছে, কারণ তাদের ভবিষ্যতের লড়াই। মুর্শিদাবাদটা এই জন্যেই, একসময় মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তখন এই অংশে দেশের কি হবে না হবে সেটা মুর্শিদাবাদ থেকে ঠিক হতো। তারপরে ইংরেজ এলো, বিশ্বাসঘাতকতা হলো। সেই নজরুলের কবিতা ছিল না, পলাশী প্রান্তর, বাঙালির খুনে লাল হয়ে যেত ক্লাইভের খঞ্জর। তাহলে আজকে আবার বাঙালির খুন, রক্তপাত হচ্ছে, কারণ আরএসএস সরাসরি পারেনি যা এই রাজ্যে করতে। মমতাকে চাষ করে, তৃণমূলকে তৈরি করে এখানে খুনোখুনি বাড়িয়ে দিয়েছে। বিশেষত হিন্দু মুসলমানের মধ্যে ভেদ রেখা রেখে দিয়েছে। এই কদিন আগে দেখলে রামনবমীতে মুর্শিদাবাদেরই বেলডাঙ্গা, শক্তিপুরে কিরম দাঙ্গামা করার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষ এখন হিন্দু মুসলমানের বিরুদ্ধে আর মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না। হিন্দু মুসলমান নির্বিশেষে, উত্তর দক্ষিণ নির্বিশেষে তারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, দুষ্কৃতির বিরুদ্ধে লড়তে চাইছে। দুর্নীতি আর দুষ্কৃতির একটা নেক্সাস তৈরি হয়েছে। এখানে রাজ্য প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে এমনভাবে পরিচালনা করছেন যেখানে পুলিশ কম, তৃণমূল বেশি হয়ে গেছে। যেমন একটা ভোট হচ্ছে, সবটা কেন্দ্রীয় বাহিনীকে আনতে হবে। কেন? কারণ রাজ্যের পুলিশে বিশ্বাস করে চলে গেছে, এরা তদন্ত হবে, সিবিআই করতে হবে। কেন? আর বিজেপি এরকম, তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। মুর্শিদাবাদে কি পুনরুত্থানের ভোট হচ্ছে? বাংলার পুনর্জাগরণ, বাংলার পুনর্জাগরণ সম্ভব নয় বামপন্থার পুনরুত্থান ব্যতি রেখে। আর বামপন্থার পুনরুত্থান মানে হচ্ছে যারা মধ্যপন্থী, যারা বামপন্থী, তাদের মধ্যে একটা ঐক্য। চরম দক্ষিণপন্থার দিকে রাজনীতিকে, সমাজকে, অর্থনীতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি এবং মোদী। সেখানে গোটা দেশের বাঁচানোর লড়াই হচ্ছে। দেশ বাঁচানোর লড়াইয়ে বাংলার একটা ভূমিকা থাকে, কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে বাংলা থেকে যারা সাংসদ হন তাদের টাকা নিতে দেখা গেছে, তাদের কার কতটা দামি ব্যাগ আছে, তাদের কার কতটা প্রেম আছে, তাদের কতগুলো কি পর্ব আছে, এইসব নিয়ে আলোচনা হয়। কিন্তু রুটি রুজির লড়াই, হকের লড়াইয়ের কথা হয় না। মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক, তাদের কটা কথা ওখানে উঠেছে। এখানে সবচেয়ে বেশি বিড়ি শ্রমিক, তাদের সমস্যার কথা কে বলেছে? এখানে ভাঙন, গঙ্গা এবং পদ্মার ভাঙন, চর এলাকার মানুষ, সীমানা এলাকার মানুষ, তাদের চাষবাসের সমস্যা, বিএসএফ এর সঙ্গে তাদের ঝামেলা কতবার এখানে হয়েছে। মুর্শিদাবাদ যেটা ছিল কেন্দ্রে, তার একটা ঐতিহ্য আছে সম্প্রতির, সেটা এখন দেশভাগের পরে প্রান্ত হয়ে গেছে। তাহলে যদি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক না ভালো হয় এবং যদি পূর্ব পশ্চিম রাস্তা, রেল, ব্রিজ যদি না জড়ো হয়, তাহলে মুর্শিদাবাদের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য কিছুতে উন্নতি হবে না। এজন্য আমরা চাইছি
এখানে একটা শান্তির জন্য ভোট হোক, ভোটটা শান্তিতে হোক, তার মধ্যে মানুষের সম্প্রীতি তৈরি হোক, সেখানে জাত পাত ধর্ম বর্ণের লড়াই নয়, বরঞ্চ সেতু বন্ধন হোক। অসংখ্য জায়গা যেখানে যাবে তুমি, করিমপুর থেকে আরম্ভ করে বগরগোড়া পর্যন্ত লোকের দাবি হচ্ছে ব্রিজ, সেতু। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমি মানুষের সঙ্গে মানুষের সেতু বন্ধন করি, এলাকার সঙ্গে এলাকার সেতু বন্ধন করি, জেলার সঙ্গে জেলার করি, দেশের সঙ্গে দেশের করি, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের করি। এই বিজেপি আর তৃণমূল মিলে এই পুলগুলোকে ভাঙছে। আমরা সেই নতুন পুল তৈরি করতে চাইছি, তার একটা অংশ হচ্ছে বাম এবং কংগ্রেসের এই সমঝোতা। কেউ ভাবতে পারেনি এটা। মানুষ পঞ্চায়েত নির্বাচনে যারা লড়াই করেছেন, যাদের ভোট লুট হয়েছে, গণনা লুট হয়েছে, অথচ যারা লড়ে গিয়ে একটা প্রতিরোধের স্প্রিয়া নিয়ে পুলিশ প্রশাসন গুন্ডা বদমাশ তাদের বিরুদ্ধে লড়েছেন, তারপর পঞ্চায়েত গঠন করেছেন, তাহলে সেই মানুষের সেই মর্যাদা আমরা দিয়েছি। এখানে নেতারা ঐক্য করেনি, মানুষ তলায় ঐক্য করেছেন, তারপরে নেতারা তার স্বীকৃতি দিয়েছেন। আর মুর্শিদাবাদ ভবিষ্যতের বাংলার রাজনীতি ঠিক করবে। অধীর এবং সেলিমের জুটি মানে হচ্ছে আসলে গোটা বাংলায় বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি তাকে ভেঙে একটা বিকল্প দেওয়া, সেই বিকল্পের কাজ মুর্শিদাবাদ দিচ্ছে। তার সঙ্গে মুর্শিদাবাদের মানুষের রুটি রুজির প্রশ্ন, হকের প্রশ্ন, শান্তির প্রশ্ন, সম্প্রীতির প্রশ্ন, এখানকার আওয়াজ যাতে দিল্লিতে গিয়ে পৌঁছায় আমার গলা দিয়ে, সেই জন্য মানুষ আমাকে চেয়েছেন, আমি মানুষকে চেয়েছি। অনেকগুলো বিষয় উত্থাপিত করলেন। আমি প্রথমেই যে জায়গাটাই আপনাকে প্রশ্ন করব যে 2010 সালে, অর্থাৎ এর আগেও 10 বছর আগে যদি আমরা হিসেব করি, তাহলেও বামেদের যে ভোট এখানে ছিল, বাম কংগ্রেসের যে যৌথ ভোট ছিল, সেই ভোট তৃণমূলের 1/3 হবে না। তাহলে সেখানে কোথায় গিয়ে খামতি ঘটে গেল এই 10টা বছরে যে আপনাদের ভোট এই জায়গায় এসে দাঁড়ালো? তুমি সাংবাদিক ঐশী, তুমি বর্তমানে কথা বলো, তুমি 1 দশকের ইতিহাস চর্চা করতে পারছোনি। অনেকে ইতিহাসের প্রসঙ্গ টেনে। আচ্ছা, জোটের প্রসঙ্গে আসি তাহলে। এই যে জোট, প্রগতিশীল যারা হয়, বামপন্থী যারা হয়, তারা ভবিষ্যতের জন্য রাজনীতি করে, এই জন্য হচ্ছে প্রগতিমুখী মানে হচ্ছে সামনের দিকে দেখে। আর যারা দক্ষিণপন্থী হয় তারা পেছনের দিকে দেখে। এই জন্য মোদি বলে না 70 সাল মে কুছ নেই হুয়া, মমতা বলেন 34 সাল, তারপর এখন মোদি বলে 50 সাল, 500 সাল। ওই জন্য গিয়ে জ্ঞানপাপী মন্দিরের নিচে, মসজিদের নিচে কি আছে, কুতুব মিনারের নিচে কি আছে, তাজমহলের নিচে কি আছে, ওরা গড়তে পারে না, ওগুলো খুঁড়তে পারে। আর আমরা যেহেতু গড়বো, ভবিষ্যতের কথা বলি, তাহলে আজকে দাঁড়িয়ে বাংলার যে সংকট সেটা কি? দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই যারা করবে তা এক কাটতে হবে। দুষ্কৃতি, মস্তানি, গুন্ডামি, পুলিশের মিথ্যা মামলা, জোর জুলুম, তাহলে তার বিরুদ্ধে লড়তে গিয়ে ঐক্য তৈরি হয়েছে। 10 বছরের আগের বাংলা আর আজকের বাংলা এক। তাহলে 10 বছরের আগের বাংলা আর আজকের বাংলা যদি এক না হয়, 12 বছরের আগের বাংলা রাজনীতি আজকের রাজনীতি এক হবে? 50 বছর আগে আমাদের দেশের যে অবস্থা ছিল, আজকে সে অবস্থা আছে? তাহলে যদি অবস্থা পাল্টায় তো রাজনীতি পাল্টাবে। বাস্তবতার উপরে দাঁড়িয়ে তুমি ইতিহাসে খাঁচা কেন বন্দী হচ্ছ? 2016 সালে আপনাদের যে জোট, সেই জোট তো দেখেই মানুষ বুঝতে পেরেছিল সেটা ফলপ্রসূ হবে। তাহলে কোথাও গিয়ে ধারাবাহিকতার অভাবে যে এই যে এতগুলো নির্বাচন চলে গেছে, 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, তারপরে এই যে 24-এর নির্বাচন, কোথাও গিয়ে আপনাদের ধারাবাহিকতার অভাবের জন্য এই খামতিটা হলো না? তুমি কোন সমুদ্রের ধারে বেড়াতে গেছো? সমুদ্রের তীরে বসেছো? সমুদ্রের দিকে তাকিয়েছো? ঢেউ ওঠে, নামে, ভাঙে, আবার গড়ে ওঠে। এটাই হচ্ছে প্রবাহ। রাজনীতির তাই, ইটস এ ডাইনামিক ইস্যুস, কোথাও থেমে থাকে না। তাহলে তো 92 সালে বাবুল মসজিদ ভাঙার নাম করে এরা তুঙ্গে নিয়ে গেছিল। 360টা রাজ্যে জেলায় হচ্ছে তোমার কি কারফিউ হয়েছিল। আজকে আরএসএস চাইলে সেটা করতে পারবে? এই রামনবমীর ঝামেলা মমতা তৃণমূল ভোটের আগে শক্তিপুরে বেলডাঙে করতে চেয়েছিল, কিন্তু বাংলা মানুষ তাদের রাজি হয়নি। তাহলে এই যে ওঠা নামা করে তোমরা ওই জায়গায় রেখে দিতে চাও, এটা হবে না। আজকে বিজেপির হাওয়া পাতলা হয়ে গেছে। তার আগে 2019-এ 2021-এর কথা বারবার আমি বলে দিচ্ছি, কারণ সেখানে পুলওয়ামা, বালাকোট দেখিয়ে এমনভাবে মিডিয়াকে ব্যবহার করে, মেনলাইন মিডিয়াকে, তোমাদের নয়, ব্যবহার করেছিল যে লোকে ভোট দেবে চাকরির জন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য, হাসপাতালের জন্য, তা নয় যেন ভারত পাকিস্তানের যুদ্ধ করছে। ইভিএম মেশিনে বোতাম টিপবে, মনে হচ্ছে নিউক্লিয়ার বোমা ফাটাচ্ছে। একটা ইসলামাবাদে পড়বে, একটা সিন্ধে গিয়ে পড়বে, একটা রাওয়ালপিন্ডিতে গিয়ে পড়বে, একটা করাচি গিয়ে পড়বে। আর যে ভোট হয়ে গেল ভোবা। তো এটা লোকের মোদির এই ভাবটা তো বুঝে গেছে। 21-এর নির্বাচনে মোদি আর মমতা মিলে এনআরসি, সিএ, দিলীপ ঘোষ বললো 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো। মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। আপনি সিএ কে ভয় পান? আমি নিজে যতদিন এমপি ছিলাম মোদির এই সিএ কে পাশ করতে দিইনি। 2019-এর জানুয়ারি মাসে আমরা পার্লামেন্টে আটকে দিয়েছিলাম। আর তারপরে মোদি, অমিত শাহ আর মমতা মিলে ঠিক করলো মোহাম্মদ সেলিম পার্লামেন্টে আসবে না। কারণ লকডাউনের সময় বলেছিলাম সবচেয়ে বেশি টাকা মুনাফা করেছে অমিত শাহ এবং শুভেন্দু।
তখন ওরা বলেছিল এরা কত খতরনাক জানো না, তোমাকে আর পার্লামেন্টে আসতে দেবে না। আমি বলেছিলাম যদি পার্লামেন্টে না যাই আমি সড়ক থেকে বলবো, 5 বছর ধরে বলেছি। এবার সড়কের লোকরা বলছে সড়কের কথা সংসদে নিয়ে যেতে হবে, এই জন্য ভোটে দাঁড়িয়েছি। তাহলে গণতন্ত্রের রাজনীতিতে অমিত শাহ, মোদী, মমতা ঠিক করবে না জনতা ঠিক করবে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আর সিএ এনআরসি কে আমরা আটকে ছিলাম, এখানকার মুর্শিদাবাদের এমন এমপি আছে তৃণমূলের যারা ওই সময় এই সিএ পাসের সময় কোনো ভূমিকা পালন করেনি। আমি নিজে ওই বিলের ব্যাপারে যে পার্লামেন্টের কমিটি ছিল 3 বছর এই বিলটাকে আটকে ছিলাম। তুমি দেখো গিয়ে ওয়েবসাইটে, পার্লামেন্টের ওয়েবসাইটে দেখো মোহাম্মদ সেলিম কি বলেছিল, বক্তৃতা পার্লামেন্টে কি করেছিল। আর নোট অফ ডিসেন্ট বিলটা 7 পাতার ছিল আর আমার নোট অফ ডিসেন্ট 77 পাতার ছিল। কেন এটা করা হচ্ছে, কেন দেশভাগের ব্যাপার নিয়ে আজকে মোদী যেটা বললেন কালকে এসে, যে হিন্দুরা ওখানে রয়ে গেছে, তার আরএসএস বলে আনফিনিশড টাস্ক অফ পার্টিশন হয়েছে, কিন্তু মুসলমান এখানে রয়ে গেছে, হিন্দু ওখানে রয়ে গেছে, এটাকে ফিনিশ করতে হবে। অর্থাৎ ওখানকার হিন্দুকে এখানে নিয়ে আসতে হবে আর এখানকার মুসলমানকে ওখানে নিয়ে যেতে হবে, যেন বাপের মুলুক পেয়েছে। দেশটা কার? আন্দামান দ্বীপ, আমি পার্লামেন্টে বলেছিলাম আন্দামানে সেলুলার জেলে যাবে, সবচেয়ে উপরে শহীদের নাম হচ্ছে শের আলী, আর তারপরে যত লিস্ট আছে তার মধ্যে কোনো মোদি নেই, কোনো শাহ নেই, কোনো আদবানি নেই, কোনো আদানি নেই, কোনো আম্বানি নেই, সাধারণ মানুষ মান দিয়েছিল। তারপরে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এখন ওরা মনে করছে ধর্মের নামে দেশটাকে ভাগ করবে, কিন্তু এখন সেটা অনেক দূরে চলে গেছে। এবারে 370 রাম মন্দির, রামনবমী সব করেছে, সব ফেল হয়েছে। রুটি মানুষ বলছে ভাই আমার রুটির কি হবে, খাদ্যের কি হবে, ক্ষুধা তালিকা নিচে চলে গেলাম, রুজি কি হবে, বেকারি সবচেয়ে বেশি। এই যে 21শে শীতলকুচির প্রভাব পড়েছিল, এবারে যে রামনবমীতে মুর্শিদাবাদে ঘটনা ঘটলো তার প্রভাব পড়বে না বলছে? দেখো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, তাহলে ওখানে 5 জনকে খুন করলো কেন্দ্রীয় বাহিনী, আর মমতা বললেন যাও তোমরা গিয়ে মা বোনেরা বটি নিয়ে চলে যাও। তারপরে বিজেপি আর তৃণমূল মিলে কোনো তদন্ত করলো না। আজ পর্যন্ত শীতলকুচি হত্যার কোনো তদন্ত হলো না কেন? সিবিআই করলো না কেন? কারণ এটা হচ্ছে মিলিভাগাত। আমাদের রাজ্যে যতগুলো দাঙ্গা হয়েছে, কয়েকশো দাঙ্গা হয়েছে মমতার আমলে, একটাও দাঙ্গা তদন্ত কমিটি হয়নি। আরএসএস বিজেপির বিরুদ্ধে একটাও এফআইআর হয়নি। আর এখানে যত দুর্নীতি হয়েছে, এতদিনে পিসির জেলে থাকার কথা, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি এত তামাশা করছে, কিন্তু কিছুতে কালীঘাটে গিয়ে কত টাকা আছে তার খোঁজ নিচ্ছে না। অভিষেকের বিদেশি বান্ধবীর হাতে কত টাকা বিদেশে পাচার হয়েছে তার হদিস পাওয়ার পরেও এফআইআর থেকে তার নাম বাদ দিয়ে রাখছে। তো এখানে হচ্ছে সেটিং। এদের কারাপশনের বিরুদ্ধে বিজেপি বলবে না, আর ওদের দাঙ্গার বিরুদ্ধে তৃণমূল বলবে না। এইটাকে মানুষ ভাঙছেন। এই ভাঙাটা শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে, এবং এই ভাঙার কারিগর মানুষ যেমন, তেমনি অধীর সেলিমের জুটি কাজ করছে। আপনি এই কথা বললেন যে অধীর সেলিমের জুটি, আমরা যেখানে বসে রয়েছি সেখানে কংগ্রেস এবং তার সঙ্গে বাম এদের মধ্যে পরস্পর বিরোধী একটা বিশাল সময় ধরে বিষয়টা চলেছে, এবং তার সঙ্গে এখনো সেই মামলার অনেক রয়েছে যেগুলো নিষ্পত্তি ঘটেনি। সেখানে কোথাও গিয়ে আপনাদের নেতাদের মধ্যে তো একটা বোঝাপড়া হচ্ছে, সমঝোতা হচ্ছে, আপনারা বলছেন জুটি, নিচু তলার যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে এই সমঝোতা, এই সম্পৃক্ততা থাকবে? আমি তো তোমাকে বারবার বলছি, বুঝতে পারছো না, কারণ নেতারা আগে মিলিনি। ট্রান্সফারেবিলিটি যে প্রশ্নটা ওঠে সেটা কি হবে? মানুষ পুলিশের মিথ্যা মামলা, ওদের চুরি জচুরি, ঘরের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা মেরে দেওয়া, 100 দিনের কাজের টাকা মেরে দেওয়ার বিরুদ্ধে লড়েছে, দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে লড়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আমরা শুধু তাতে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি। কারিগরটা সাধারণ মানুষের। তুমি মানুষকে কি রাস্তাঘাটে জিজ্ঞেস করো? আর তারা যে মেলেনি, কে বলেছে তোমাকে? তারা তো মিলে গেছে। বরঞ্চ আমরা অনেক পরে বিমান বসু আর অধীর চৌধুরী প্রেস কনফারেন্স করেছেন একসঙ্গে, তারা কিন্তু তলায় লোক একসঙ্গে নেমে গেছে। এবং এখানে তো কোনো বিরোধ নেই। মিডিয়া ইত্যাদি তাজ্য হচ্ছে কি করে হলো, এটাকে বলে কেমিস্ট্রি। আগেকার দিনে জানতে, যখন ডাক্তারদের কাছে লোকে রুগী যেত, এখন তো সব রেডিমেড ওষুধ, তখন মিক্সচার তৈরি করে দিত ছোটবেলায়, কম্পাউন্ডার। তাহলে কম্পাউন্ডের প্রবলেম হলে কি হতো, মিক্সচার তৈরি করতে হতো, এবং সেটা মিশে যেত, এবং সেটা রোগ সারাতো। আজকে এই মিক্সচারটা তৈরি হয়েছে এবং রোগটা সারাবে। রাজ্যসভার সাংসদ ছিলেন, লোকসভার সাংসদ ছিলেন, এবং তারই সঙ্গে এখন নিজে বিধানসভার মেম্বার ছিলেন, মন্ত্রী ছিলেন, রাজ্য সম্পাদক আপনি। আপনার কি মনে হয় এই যে মুর্শিদাবাদ থেকে জয়লাভ, আপনি কোন কোন অঙ্কে এগিয়ে রয়েছেন? আমি অঙ্ক নিয়ে কাজ করি না, আমি মানুষ নিয়ে কাজ করি। যেখানে যাচ্ছি মানুষ আছে, ভোট তো মানুষ দেবে। আমি শুধু এটুকু করেছি, মানুষের ভোট মানুষ যাতে দিতে পারে, পঞ্চায়েতের মতো ভোট লুট না করতে পারে। তৃণমূলের হাতে যত বোমা, বন্দুক, পিস্তল আছে সেগুলো উদ্ধার করা হবে। কালকেই তৃণমূলের নেতার বাড়িতে, কংগ্রেসের কাছে এত মানে মানুষ রয়েছে, কালকেই ডোমকলে তৃণমূলের নেতার ঘর থেকে বোমা উদ্ধার হয়েছে। বরঞ্চ ডোমকলের পুলিশ আইসি সে দেরি করেছে যাতে সৌভিক পালিয়ে যায়, নাম বলে দিলাম আমি,
সে পালি কোথায় যাবে? এবং এই প্রথম এদেরকে জিজ্ঞেস করবে মানুষকে, মুর্শিদাবাদে এই প্রথম একটা ভোট হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে, এখনো পর্যন্ত কোনো বোমা বন্দুক পিস্তল মারামারি খুনোখুনি হয়নি। কারণ আমরা শান্তির জন্য ভোট চেয়েছি, শান্তি প্রতিষ্ঠা করব, আর ভোটটা শান্তিতে হবে, মানুষ নিজের ভোট নিজে দেবে, আর তাতেই তৃণমূল সংখ্যা দেখছে। কারণ এমনও গ্রাম আছে, এই রানীনগরে আছে, এই দমকলে আছে, যেখানে 12 বছর লোকে ভোট দিতে পারেনি, সেই মানুষগুলো ভোট দেবে পারে। এই যে অধীর সেলিম জুটি বলছেন, আমরা তো দেখতে পাচ্ছি বহরমপুরের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী একদম জিজান লড়িয়ে দিচ্ছেন, এদিকে আপনাকেও দেখছি প্রচার করতে। 13 তারিখ অব্দি মোহাম্মদ সেলিমকে দেখা যাবে তাহলে এখানে মাঠে ময়দানে প্রচারে? আমার বাহিনী আছে, আমরা ব্যক্তি কেন্দ্রিক না, আমরা তো ব্যক্তি কেন্দ্রিক না। 5 তারিখে প্রচার শেষ হবে, 6 তারিখে ওই বহরমপুরে প্রচার করবো, তাহলে তুই কেন বলছো? আর আমরা তো ডোমকলে যে সমাবেশ হয়েছে, এখানে এমন নয় যে অজিত বাবু বহরমপুরের জন্য জানজি দাঁড়াচ্ছেন আর মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের জন্য। আমরা মুর্শিদাবাদের 3টে কেন্দ্রেই একেবারে হ্যাট্রিক করার জন্য জানজি দেখিয়ে দিয়েছি। এখানে শূন্য হবে এবং সেটা গোটা রাজ্যের বার্তা দেবে। এটা সেমিফাইনাল হবে, 2026-এ ফাইনাল হবে, যে বাম এবং কংগ্রেসের বিকল্প নবান্ন 14 তলা থেকে চোরচোট্টাদের নামাতে পারবে। আপনি একজন হেভিওয়েট নেতা, এরকম একটা সময়ে যখন লড়াইটা একদম সম্মুখ সমরে পরিণত হয়েছে, তখন কি কোথাও গিয়ে নিজে প্রার্থী না হয়ে আরো বাকিদের হয়ে প্রচার করাটা মনে হয় না? রাজনৈতিক মহলে যে প্রশ্নটা উঠছে যে আপনি নিজেই প্রার্থী হয়ে গেলেন, সেটা না হয়ে বাকিদের জন্য প্রচার করাটা বেশি মানে বলা যেতে পারে যে বামেদের জন্য সুবিধাজনক হতো? প্রথম কথা হচ্ছে, আমাকে দেখে মনে হয় আমি হেভিওয়েট? আমি তো এরকম যারা সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের মধ্যে আমি আছি। আমাদের এরকম হেভি ওয়েট হয় না। আমি কিন্তু বন্দুক পিস্তল পাহারা সঙ্গী সাথী শান্তি নিয়ে ঘুরি, কমান্ডো নিয়ে ঘুরি। গণতন্ত্রে প্রথম কথা মানতে হবে যে আমিও আর একজন মানুষ, আর সবার উপরে মানুষ। এবার এক একজনের এক একটা অবস্থান আছে। আর আমাদের পার্টি একজনকে দিয়ে চলে না, একটা সংগঠিত তো দল। তো আমার তো, আর আজকাল তো ইমেল আছে, তোমার গিয়ে গুগল মিট আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে। প্রতিদিন গোটা রাজ্যের নির্বাচন পরিচালনা আমি করছি। কে কোথায় যাবে, কে কোথায় বক্তৃতা করবে, প্রত্যেক দিন প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আর আমার সেক্রেটারিয়েট কাজ একটা ওয়ার্ক, আমি একজন সেক্রেটারি, কিন্তু একটা সেক্রেটারিয়েট আছে, এটাই তো বিউটি। বরঞ্চ আমার এখানে আমরা কোনো বড় নেতাদের না নিয়ে এসে সব তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি যে দেখো নির্বাচন, আমরা তো বেশি দিন থাকবো না, তো নির্বাচন কিভাবে প্রচার করতে হয়, হাওয়া কিভাবে তুলতে হয়, মানুষের কাছে কিভাবে যেতে হয়, মানুষকে কিভাবে নামাতে হয়, ওরা শিখে নিক। রাজনৈতিক মহল বলছে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না বলে বারংবার দাবি করেন, তাহলে যেখানে সংখ্যালঘু বহুল একটা সিট মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে মোহাম্মদ সেলিম কেন প্রার্থী হলেন? প্রশ্নটার মধ্যে একটা সাম্প্রদায়িকতা আছে। আচ্ছা, যদি হিন্দু বহুল এলাকায় যদি হিন্দু দাঁড়ায় তাহলে কি হয়? তাকে কি বলো? সাম্প্রদায়িক বলো? কেন বলো না? না প্লিজ, যেটা জানো, এগুলো হচ্ছে তোমাদের মাথায় RSS তোমাদের শিক্ষায় দীক্ষায় ক্লাসরুমে পাড়ায় প্রতিবেশীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মিডিয়ার মধ্যে। প্রণব মুখে যদি মুর্শিদাবাদ দাঁড়ান তাহলে গুরু সংখ্যালঘু প্রশ্ন নেই, ধর্মনিরপেক্ষ। আর মোহাম্মদ সেলিম যদি দাঁড়ান তাহলে কেন সংখ্যালঘু এলাকায় গেলেন? তার মানে এই যে RSS এর প্ল্যান হচ্ছে, পার্লামেন্টের মধ্যে কোনো মুসলমান প্রতিনিধি থাকবে না। এই 400 পার বলছে মানে কি? একজন মুসলমান থাকবে না, কোনো প্রতিষ্ঠানে থাকবে না। আর তোমরা মিডিয়া সেটাকে ভুল হোক ঠিক হোক বুঝে তার মধ্যে হাওয়া দিচ্ছ। আমি যখন কলকাতা দাঁড়িয়েছিলাম, তখন তোমার মতো একজন সাংবাদিক, পরে তৃণমূলের নেতা হয়েছিল, আমাকে প্রথম প্রশ্ন করেছিল ইন্টারভিউতে যে মালদা মুর্শিদাবাদ থাকতে আপনি কলকাতা কেন দাঁড়ালেন? আর আমি যখন মুর্শিদাবাদ দাঁড়ালাম, বলে আপনি কলকাতা কেন দাঁড়ালেন না, মুর্শিদাবাদ কেন দাঁড়ালেন? তাহলে সমস্যাটা মালদা মুর্শিদাবাদ কলকাতা নয়, সমস্যাটা হচ্ছে মোহাম্মদ সেলিম কেন দাঁড়িয়েছে। পরিষ্কার কথা। নরেন্দ্র মোদী যদি গুজরাট থেকে সেই বেনারসে দাঁড়ায়, বলে কত বড় নেতা। রাহুল গান্ধী যদি কেরালায় গিয়ে ওয়াইনাডে দাঁড়ায়, কত বড় নেতা। আর মোহাম্মদ সেলিম যদি মুর্শিদাবাদ দাঁড়ায়, তাহলে কি হবে? তোমার প্রশ্নটাই ভুল, এই প্রশ্নগুলো করো না। এটা হচ্ছে উস্কে দেওয়া হয় হিন্দু মুসলমানের তত্ত্বকে, এটা RSS এর তত্ত্ব। পরিষ্কার কথা। আমি ভারতের নাগরিক, সংবিধান অনুযায়ী যে কোনো জায়গায় দাঁড়াতে পারে। ইউসুফ পাঠান এসে এখানে এসে দাঁড় করাচ্ছে যে তৃণমূল, লজ্জা। আর এখানে হচ্ছে মোহাম্মদ সেলিম বহিরাগত। ওরা জানে তার মানে কি? এগুলো সব RSS এর শব্দ, তৃণমূল প্রচার করছে। এই কথাটা বললেন, তখনই বলি যে বাংলার যে রাজনীতি ছিল, এখন যে বাংলার যে রাজনীতি হয়েছে, আপনার মনে হয় কি রাজনীতির ধরনটা বদলে গেছে বলে এই জিনিসগুলো আরো বেশি করে ইনকর্পোরেট হয়ে গেছে বা ঢুকে গেছে বলে মনে হয়? রাজনীতির ধরন পাল্টাতে পারে, পরিবর্তন, কিন্তু আসলে রাজনীতিকে ডমিনেট করছে নাগপুর। তারা বিভিন্ন দলের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন দলের মধ্যে RSS কাজ করছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে ঢুকে গেছে, পুলিশের মধ্যে ঢুকে গেছে, তারা বাহিনীর মধ্যে ঢুকতে চাইছে। তাহলে তাদের এই ভাবনা চিন্তাটা যেটা কপট এবং ভীষণভাবে অনৈতিহাসিক এবং ভুলভাল,
তো সেটা মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। লড়াইটা তার বিরুদ্ধেও, নাহলে ভুল চিন্তা মানুষের মনের মধ্যে হিংসা বাড়ায়। তার ফলে কি 19-এর বাইনারি তাই হচ্ছে। তাহলে 19-এর তুলনায় 24-এর বাইনারি কি কম? বাইনারি ভেঙেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে কি আশা দেখছেন? মানে মুর্শিদাবাদ কেন্দ্র এবং তার সঙ্গে আপনি তো বলছেন যে জঙ্গিপুর এবং তার সঙ্গে বহরমপুর তো রয়েছে, এছাড়াও কি রায়গঞ্জ বা অন্যান্য কেন্দ্রগুলো নিয়ে কিভাবে? বাম এবং আমরা প্রথমে বাম এবং কংগ্রেস সমঝোতা করেছিলাম যে বাইনারি ভেঙে এই যে টেলিভিশনের ক্যামেরা হাফ করে দিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল, মাঝখানে কিছু নেই। রাস্তায় দেখো, মাঠে ময়দানে দেখো, বাম এবং কংগ্রেস আছে। তাহলে আমরা এই বাইনারিটাকে ভেঙে বললাম লড়াইটা ত্রিমুখী হবে, তাতেই বিজেপি এবং তৃণমূলের বিপদ হয়ে গেল। আর যেই মুহূর্তে ত্রিমুখী হলো সেখানে বাম এবং কংগ্রেসের অ্যাডভান্টেজ হয়ে গেল। ভোটটা শুধু 3 কোণা হবে না, আসনও এবারে 1/3 আসন বাম এবং কংগ্রেস পাবে, লিখে নাও। এবং সেখানেই বলবো যে আপনার মূল প্রতিপক্ষ আপনি কাকে মনে করছেন, বিজেপি নাকি তৃণমূল? আমার মূল প্রতিপক্ষ এরকম কেউ নেই বাজারে আপাতত। ওরা মনে করছে ওয়ান ডে করে ভোটের দিনে গুন্ডা বদমেশ করে ভোট লুট করবে, সেগুলো বালি। একটা পাখিকে ডানা ঝাপটাতে দেওয়া হবে না। কোনো বুথের ধারে কাছে রাজ্য পুলিশ সিভিক পর্যন্ত ছেড়ে তো থাকবে না। আপনাদের বুথে বুথে সেই কর্মীদের মতো ক্ষমতা রয়েছে? একটা বুথে কত লোক আছে তুমি দেখতে পাচ্ছ না? যুব বাহিনী তৈরি হয়েছে, তার সঙ্গে কেন্দ্র বাহিনী থাকবে আলাদা, কিন্তু এখানে কাউকে ডানা ঝাপটাতে দেওয়া হবে না। মানুষ নিজের ভোটটা নিজে দেবেন, সকাল সকাল দেবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা শুধু মুর্শিদাবাদে নয়, যে আসনগুলোতে আমরা লড়ছি সিরিয়াসলি লড়ছি, এটা কোনো ভোট ভাগ করার ব্যাপার নয়। তো ভোটটা ভাগ না হয় গোটা দেশে, এবং মোদী সরকারকে দিল্লি থেকে উৎখাত করা হয়। কারণ মোদী সরকার দিল্লি থেকে উৎখাত হলে এখানে মমতার ডালপালা আপসেই শুকিয়ে যাবে, ওখানে শেকড় ধরে টান দিতে হবে। এটা মানুষ বুঝেছেন। এই জন্যই বাংলার রাজনীতির ধরন শুধু পাল্টায়নি, আবহাওয়া পাল্টেছে। আইএসএফ আপনাদের সঙ্গে জোটে ছিল, এখন বিভিন্ন কেন্দ্র যেগুলো আপনাদের একদম স্ট্রং কেন্দ্র সেগুলোতে তারাও প্রার্থী দিয়েছে। আমরা এখানে আসার পরেও দেখেছি এখানেও আইএসএফ এর ফ্ল্যাগ ঝুলছে, পতাকা ঝুলছে, এখানেও প্রার্থী রয়েছে। কি মনে হয় কোথাও কি তারা কি ভোট কাটবে আপনাদের? যখন আইএসএফ বামপন্থীদের সঙ্গে ছিল তখন সবাই আইএসএফ কে গালাগাল দিচ্ছিল, যে আইএসএফ বাম আর কংগ্রেস জোটকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেল, আমি কত গুরুত্বপূর্ণ হয়ে গেল, সবাই কত গুরুত্ব দিচ্ছে, তাতে বোঝা যায় আমরা বাম এবং কংগ্রেস তাছাড়া অন্যান্য আরো আমরা পার্টি আমরা বলেছিলাম তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়তে পারে তারা এক কাট্টা হবে। এবার আইএসএফ মনে করলো সবাই এক কাট্টা হওয়ার দরকার নেই, তাদের রাজি তারা ঠিক করেছে। বামফ্রন্ট আছে, তার সঙ্গে কংগ্রেস যুক্ত হয়েছে। তো যোগটাকে নিয়ে তো ভাবছো না, বিয়োগকেই ভাবছো, সেটা বড় কথা। যোগে শক্তি বাড়ে, বিয়োগে শক্তি কমে, এটা ওরা বুঝে যাবে। আপনি শুরুতেই বলেছিলেন পলাশির যুদ্ধের কথা, তাহলে সেই পলাশির যুদ্ধের উলটপুরাণ কি বাম কংগ্রেস জোট এবারে করে দেখাতে পারবে? অবশ্যই। পলাশির যুদ্ধ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, এখানে কিছু বিশ্বাসঘাতক কিনেছিল, জগৎ শেঠ, উমিচাঁদ, মির্জাফর, আর তারপরে সিরাজউদ্দৌলা হেরেছিল। এখন দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। তারা এখানে তৃণমূলকে বিশ্বাসঘাতক হিসেবে পেয়েছে, আর তারপরে লুটের রাজনীতি করা শুরু করেছে। এবারে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা গোটাবো, আর তাদের এখানকার লুটও বন্ধ করবো। আপনি যখন যাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে তো অনেক অভাব অভিযোগ শুনছেন, আপনি জয়লাভ করার পরে আপনার প্রথম কাজ কি হবে? হ্যাঁ, তাই বললাম, এক, বেকারদের কাজ, তার জন্য এখানে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে হবে, কলকারখানা বাড়াতে হবে, যাতে এখানকার ছেলেদের মেধা বুদ্ধি দক্ষতা অন্য জায়গায় যেমন গিয়ে কাজ করছে, মজুরি পাচ্ছে বলে, এখানে মজুরি কম বলে, যাতে এই রাজ্যেই তারা রাজ্যকে এবং জেলাকে এবং নিজের এলাকাকে গড়তে পারে। দুই, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরো ইন্টিগ্রেশন বাড়ালে, ব্যবসা বাণিজ্য বাড়লে, যেটা প্রান্তে হয়ে গেছে মুর্শিদাবাদ পার্টিশনের পরে, সেটা কেন্দ্রে চলে আসবে। এখানে নর্থ সাউথ যোগাযোগ আছে, ইস্ট ওয়েস্ট যোগাযোগ নেই। তার জন্য একটা সেতু দরকার, বন্দর দরকার, এবং তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে, ইউপি অনেক সময় ছিল, মমতা সেটা বন্ধ করে দিয়েছে, সেটাকে আমরা চালু করব। স্থানীয় বাণিজ্য, বর্ডার ট্রেড, সেটা বাড়াবো, তাতে অনেক ছেলেপুলের কাজ হবে। তার সঙ্গে কৃষিতে হচ্ছে লাভজনক নয়, সেজন্য চলে যাচ্ছে অন্য কাজে। তাহলে সার,
লোকে বলছে, মহিলারা বলছেন সারের দাম বেড়ে গেছে, কালোবাজারি হচ্ছে, বীজের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, জলের স্তর নিচে নেমে যাচ্ছে, সেচের জল নেই, খাবার জল নেই, আর্সেনিকের জল আছে এখানে, যাতে রোগ ভোগ হচ্ছে অনেকের, এবং তার উপরে দাঁড়িয়ে পাট শুকনো পর্যন্ত জল নেই, জলাশয় নদী সব বুঝে যাচ্ছে, ধুধু মরুভূমি হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিবেশটাকে আবার ঠিক করতে হবে। ইন্দো বাংলার রিভার্স আছে, সেখানে দুজন দেশের মধ্যে সম্পর্ক ভালো করে জলের প্রবাহটা বাড়াতে হবে নদীগুলোর মধ্যে, যে যার জল আটকে দিলে হবে না, কারণ এই দুটোকে একসঙ্গে বাঁচাতে হবে। তার ওপর দাঁড়িয়ে রেল যোগাযোগ, মুর্শিদাবাদ কেন্দ্রে খুব কম রেল আছে, প্রায় নেই বললেই চলে, 22 কিলোমিটার মতো রেল আছে। তো সেখানে কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে, জলঙ্গি হয়ে, ডোমকল হয়ে, ইসলামপুর হয়ে একেবারে ভগবানগোলা পর্যন্ত উত্তর দক্ষিণে বিকল্প রেল লাইন। আমি যখন যুব ছিলাম এটা নিয়ে লড়তাম, এখন সাংসদে সেটাকে আদায় করব। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তারই সঙ্গে রাজ্য সম্পাদক হিসেবে আপামর পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং আপনার লোকসভা কেন্দ্রে যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা গত 2 বছর ধরে বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও, এখন বলছি গ্রাম এবং শহর জাগাও। গ্রাম জেগেছে, শহরে জাগবে, চোরকে তাড়াবো। আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো, বিজেপি কি করলো? চোর ধরলো না, তাকে বিজেপিতে ভরে দিল। আমরা বলছি চোর যদি বিজেপি থাকে, তৃণমূলে থাকে, তার বিরুদ্ধে লড়তে হবে। এই চুরি চোরটামি হয় না যদি দুষ্কৃতি না থাকে, মস্তানি না থাকে, তাহলে এই দুষ্কৃতির বিরুদ্ধে লড়তে হবে। এই দুষ্কৃতীরা সাহস পেয়েছে কারণ পুলিশ দলদাস হয়েছে, সেই দলদাস পুলিশকেও শায়েস্তা করতে হবে যাতে আইন এবং সংবিধান মেনে চলে। আর আমাদের দেশটা যাতে আইন এবং সংবিধান মেনে চলে, তার জন্য প্রথমে বিজেপি সরকারকে তাড়াতে হবে, কারণ তারা কোনো আইন কানুন মানছে না, সংবিধান মানছে না। তারা জোর করে একটা ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চাইছে, তাতে মানুষের মধ্যে আরো ঐক্য ভেঙে যাচ্ছে, সেই ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাবু, একেবারে যেমনটা শুনলেন, এই যে শূন্যের খরা, সেই শূন্যের খরা কাটিয়ে লাল টুকটুকে দিন এনে সংসদে সত্যি মোহাম্মদ সেলিম পৌঁছতে পারেন কিনা সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক দাওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা অরিত্রের সঙ্গে ঐশী, দাওয়াল, মুর্শিদাবাদ।